আসসালামু আলাইকুম ও সবাইকে শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ইন্টারন্যাশনাল ফ্রি ওয়ার্কশপ 2026 সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের সেশনের বিষয় হলো ইফেক্টিভ টেকনিকস ফর লিটারেচার রিভিউ। গবেষণার ক্ষেত্রে একটি ভালো লিটারেচার রিভিউ কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা সবাই জানি। আর আজকের এই সেশনে আমরা জানব কিভাবে সঠিকভাবে রিলেভেন্ট লিটারেচার খুঁজতে হয়, ক্রেডিবল সোর্স নির্বাচন করতে হয়, ফাইন্ডিংস অর্গানাইজ ও সিনথেসাইজ করতে হয় এবং একাডেমিক রাইটিং আরো ইফেক্টিভ করা যায়। আমি আপনাদের সাথে আছি সানজিদ আহমেদ শশী, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চের একাডেমিক অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর। আজকের সেশনে আপনাদের সবাইকে সা- আন- আ- অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের মাইক্রোফোন মিউট রাখবেন। আর কোনো প্রশ্ন থাকলে সেটি নোট করে রাখুন অথবা চ্যাট বক্সে লিখে দিন। চলুন আমরা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ একটি নন প্রফিট রিসার্চ বেসড অর্গানাইজেশন যা 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো তরুণ গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে রিসার্চ কালচার গড়ে তোলা এবং প্র্যাকটিক্যাল রিসার্চ নলেজ ছড়িয়ে দেওয়া। বিশেষ করে আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টসদের জন্য বিভিন্ন রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম, ওয়ার্কশপ এবং স্কিল বেসড লার্নিং সেশন আয়োজনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। চলুন আমরা আমাদের ফ্যাসিলিটির সম্পর্কে জানি। আজকের ওয়ার্কশপ পরিচালনা করবেন ডক্টর দেবশ্রী ভৌমিক। তিনি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন এবং বর্তমানে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ ইউকে তে এমএসসি ইন গ্লোবাল পাবলিক হেলথে অধ্যয়ন করছেন। তিনি একাডেমিক রিসার্চ, এভিডেন্স বেসড লার্নিং এবং পাবলিক হেলথ এডুকেশন নিয়ে অত্যন্ত প্যাশনেট। এছাড়াও রিসার্চ মেথোডোলজি, লিটারেচার রিভিউ টেকনিক্স এবং একাডেমিক রাইটিং বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। চলুন আমরা আর দেরি না করে, ম্যাম, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। আসসালামু আলাইকুম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ওয়ার্কশপে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এখন বাংলাদেশ সময় রাত 9টা, যদিও আমি লন্ডনে আছি, এখন এখানে বিকাল। তো বাংলাদেশে হয়তো কেউ ভার্সিটি শেষ করে বা অফিস থেকে শেষ করে আমাদেরকে জয়েন করছেন, তো এই সময়টা আমাদেরকে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আর শশী যেমনটি বললেন যে বিআইএইচআর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ, এই সিরিজটি শুরু করছে একটাই লক্ষ্য নিয়ে, বাংলাদেশের তরুণ গবেষকদের কাছে যাতে কোয়ালিটি রিসার্চ কিট পৌঁছে দেওয়া যায়। আর আমি যদিও শশী অলরেডি আমার ইন্ট্রোডাকশন দিয়েছে, আমার যেটা আমি অ্যাড করতে চাই যে আমার মাস্টার্স এই ফেব্রুয়ারিতে আমি শেষ করেছি। এখন আমি আমার ইউনিভার্সিটিতেই স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড ওয়েলবিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি কর্মরত। আহ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা যদি আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে স্ক্রিনটা প্রপারলি দেখতে পারা যাচ্ছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা। জি ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে আর আপনাকেও শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, মাস্টার্স আমি যখন ভর্তি হই, এখন আমাদের যতগুলো মডিউল আছে তার মধ্যে একটা খুব বড় ক্রেডিটের মডিউল হচ্ছে ডিসার্টেশন, যেখানে আমাদের সিস্টেমেটিক রিভিউ করতে হবে। সত্যি কথা, আমি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, রিসার্চ রিলেটেড আইডিয়া তুলনামূলকভাবে অন্যান্য সেক্টর থেকে কম ছিল এবং আমি প্রথমে এসে একটু কনফিউজ ছিলাম যে কিভাবে লিটারেচার রিভিউ জিনিসটা কি, কোত্থেকে শুরু করব, কতটা পেপার পড়বো, কিভাবে অর্গানাইজ করব। এই প্রশ্নগুলো কিন্তু আমার মাথায় ছিল। তো আমি যেহেতু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার ডিসার্টেশন আমি সাবমিট করছি, একটা ভালো স্কোর আমি অ্যাচিভ করেছি, তাই আমি চাই আমার যে কনফিউশন গুলো আমার শুরুতে ছিল, আমি যে কষ্ট করে শিখেছি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। লক্ষ্য একটাই, আজকের সেশনের পর লিটারেচার রিভিউ আপনাদের কাছে আর ভয়ের বিষয় না হয়ে যাতে একটা স্কিল হয়ে ওঠে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের সেশন, ইফেক্টিভ টেকনিক্স ফর লিটারেচার রিভিউ। একটু প্রথমে আমি জানতে চাই যে আজকে যারা জয়েন করেছেন, কে কোথা থেকে জয়েন করেছেন এবং আপনাদের গবেষণার বিষয় কি, যদি এক লাইনে চ্যাটে জানান।
So someone asked that will the webinar be in English? Unfortunately, no, this webinar will be conducted in Bengali. Okay, Global Health থেকে ম্যাম, সরি টু ইন্টারাপ্ট, ইফ পসিবল আপনি একটু ইংলিশে, যদি পসিবল হয়, আমাদের অনেক ইন্টারন্যাশনাল হচ্ছে পার্টিসিপেন্টস আছে, তো যদি একটু যাতে তাদের বুঝতে একটু সুবিধা হয়। Okay. So should I continue this whole session in English or Bengali? Okay, I'll try to explain in both languages. Okay. তো প্রথমে আমি যেটা বললাম যে আমাদের লিটারেচার রিভিউ ইফেক্টিভ টেকনিক্স নিয়ে আলোচনা করব। তো আজকের সেশনের কি টেকওয়ে কি হতে পারে আমি সেটা একটু লিখে দিলাম এখানে, যে প্রথমে আমরা জানবো যে লিটারেচার রিভিউ আসলে কি এবং লিটারেচার রিভিউ কয়েক ধরনের হয়। লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে আমাদের প্রথমেই একটা রিসার্চ কোয়েশ্চেন সেট করতে হয় এবং সেই রিসার্চ কোয়েশ্চেন সেট করার ক্ষেত্রে আমরা কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করি। সো আমি কিছু ফ্রেমওয়ার্ক সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব, আমাদের সার্চ স্ট্র্যাটেজি কিরকম হবে এবং কিভাবে আমরা একটা পেপার স্ক্রিনিং করব, কিভাবে আমরা আমাদের আর্টিকেল গুলা ইনক্লুড করব, কিভাবে আর্টিকেল সিনথেসাইজ করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা মূলত ডিসকাশনটা আমাদের হবে। প্রথমেই আমি একটু আপনাদের জানতে চাই যে বুকিশ কোনো সংজ্ঞার প্রথমেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি একটু একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। আমরা যখন কোথাও ঘুরতে যাই, কোন একটা শহরে গেলাম বা কোন একটা রেস্টুরেন্ট আমরা খেতে যাব, আমরা প্রথমে কি করি যে রিসার্চ করি বা আমরা জায়গাটা সম্বন্ধে জানার চেষ্টা করি, যে গুগল ম্যাপসে সার্চ করে বা রিভিউ পড়ে বা রেটিং দেখে বা আগে যারা ওই জায়গাটা ভ্রমণ করেছেন তাদের থেকে আমরা রেকমেন্ডেশনস নিই যে এই জায়গাটা কি ভালো হবে বা কোথায় গেলে আমাদের ভেকেশনটা আসলে আমরা আনন্দ নিয়ে কাটাতে পারবো। তো এই যে সামান্য একটা ভেকেশন বা কোথাও একটু রেস্তোরাঁয় খেতে যাওয়া, সেখানের ক্ষেত্রে আমরা যেভাবে রিসার্চ করি বা বিভিন্ন ধরনের মানুষের থেকে জিজ্ঞেস করে রিভিউ নিয়ে রেটিং নিয়ে পড়তে আমরা সেই জায়গাগুলো ভিজিট করি, ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা টপিক, কোনো একাডেমিক টপিক সম্বন্ধে জানতে চাই, সেক্ষেত্রে আমাদের এই রিসার্চটাও কিন্তু একই রকম। তো আমরা যদি একটা ফর্মাল সংজ্ঞাটা বলি, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ ইজ দ্য কম্প্রিহেন্সিভ স্টাডি অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ লিটারেচার দ্যাট রিলেটস টু আ পার্টিকুলার টপিক। When you undertake a literature review, you identify a research question and then seek to answer this question by searching for and analyzing relevant literature using a systematic approach. So যদি আমি সহজ ভাষায় বলি, লিটারেচার রিভিউ হলো একটি নির্দিষ্ট বিষয়ে বিদ্যমান সব গবেষণাকে সিস্টেম্যাটিক্যালি খোঁজা, সেটা পড়া, ক্রিটিক্যালি বিশ্লেষণ করা এবং একটা কোহেরেন্ট ন্যারেটিভে উপস্থাপন করা। এবং সবার অনেক ক্ষেত্রে মানুষ যেটা মনে করে বা অনেকের যেটা ভুল ধারণা, লিটারেচার রিভিউ হচ্ছে কয়েকটি আর্টিকেল পড়ে জাস্ট সামারাইজ করা। কিন্তু যদি ওনলি সামারাইজ করেন তাহলে কিন্তু আর কি কি কন্ট্রাস্ট এখানে থাকতে পারে, কি কি আমাদের কম্পারিজন করে আমরা কি কি লিটারেচার গ্যাপ আইডেন্টিফাই করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু ছুটে যাবে। তো লিটারেচার রিভিউ শুধুমাত্র সামারাইজ করা না, প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে কি ফাইন্ডিংস কি 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 ডিসকাশন, কি কি লিটারেচার গ্যাপ রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু খুঁজে বের করার জন্য লিটারেচার রিভিউটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাতে যাই, আমরা যদি বাংলাদেশের যে মহিলাদের মধ্যে আমরা জানি অ্যানিমিয়া, যেটা হলো রক্তশূন্যতা, সেটা কিন্তু বিদ্যমান। এখন আমরা যদি এই টপিকটা নিয়ে জানতে চাই যে বাংলাদেশি মহিলাদের মধ্যে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার রেটটা কতটুকু, আমরা যখন আর্টিকেল বের করে পড়তে যাব দেখতে পারবো যে হয়তো বিভিন্ন শহরে যে মহিলাদের মধ্যে অ্যানিমিয়ার পার্সেন্টেজটা কত সেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু রুরাল এরিয়া বা গ্রামে এ দিয়ে কোনো গবেষণা হয়নি। এই যে গবেষণা হয়নি, এই জিনিসটাই কিন্তু লিটারেচার গ্যাপ। তো একবার যদি লিটারেচারের গ্যাপটা আমরা বের করে আনতে পারি, সেই টপিকটা নিয়ে কিন্তু আমরা আমাদের যে পরবর্তী রিসার্চ পেপার সেটা আমরা কন্ডাক্ট করতে পারবো বা স্টাডিটা কন্ডাক্ট করতে পারবো। তো লিটারেচার সার্চের একটা রোড ম্যাপ থাকে। প্রথমে হচ্ছে ইনিশিয়াল এক্সপ্লোরেটরি রিসার্চ,
then develop a research question. Initial exploratory research যেটা সেটা কিন্তু যার যার রিসার্চ টপিক বা ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করি, আমার ডিসার্টেশনের রিসার্চ টপিক ছিল prevalence and risk factor of parental depression among women in India. It was a systematic review. So আমার টপিক অফ ইন্টারেস্ট ছিল অবশ্যই ম্যাটারনাল হেলথ এবং ছিল প্যারেন্টাল ডিপ্রেশন। সো এই দুইটাকে আমি কম্বাইন্ড করে আমার যখন টপিক অফ ইন্টারেস্টটা আমি ঠিক করলাম যে ঠিক আছে আমি এমন একটা জিনিস নিয়ে কাজ করতে চাই, এমন একটা টপিক নিয়ে কাজ করতে চাই যেটা আমার প্যারেন্টাল ডিপ্রেশনকেও কভার করছে আবার ম্যাটারনাল হেলথকেও কভার করছে। সো দ্যাট ওয়াজ মাই ইনিশিয়াল টার্গেট। তারপর আমার সেখান থেকে কিন্তু একটা রিসার্চ কোয়েশ্চেন ডেভেলপ করতে হলো যে আমি প্যারেন্টাল ডিপ্রেশনে কি দেখতে চাই। আমার তখন কোয়েশ্চেনটা এভাবে ফ্রেম করতে হবে যে প্যারেন্টাল ডিপ্রেশন আসলে কেন হয়, এটা কি ক্লিনিক্যাল রিজন নাকি এটা কোনো সাইকোসোশ্যাল ফ্যাক্টর না সোসাইটাল প্রেশার, কি আসলে বিহাইন্ড দ্য সিন কি চলে যার কারণে একটা উইমেন যখন সে প্রেগনেন্ট হয় বা প্রেগনেন্সির পরবর্তী যে অবস্থায় বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তার কি কি কারণে ডিপ্রেশন হতে পারে। সো এই যে টপিক গুলো, এই যে কিওয়ার্ডস গুলো, সেখান থেকে আমি কিন্তু আমাকে একটা আই হ্যাড টু ডেভেলপ আ রিসার্চ কোয়েশ্চেন। তারপরে আমার পরবর্তী ধাপ ছিল প্ল্যান ইওর লিটারেচার সার্চ। তো আমরা যখন কিওয়ার্ড পেয়ে গেলাম, আমাদের টপিক অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম, এখন আমাদেরকে এটা কোথাও সার্চ করতে হবে, আমাদের আর্টিকেল গুলো খুঁজে বের করতে হবে। তো আমাদের একটা সার্চ স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে যেতে হয় এবং সার্চ স্ট্র্যাটেজি যখন আমরা রান করব আমাদের কিন্তু প্রথমে ইনক্লুশন ক্রাইটেরিয়া সেট আপ করতে হয়, তারপর আমাদের রিসার্চ কন্ডাক্ট করা এবং তারপর রেজাল্ট আমাদের ডাটা এক্সট্রাকশন সেগুলো ডিসকাস করা, এটা একটা হোল প্রসেস। তো আমি আজকে আমার পুরো সেশনের মাধ্যমে এই প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ভেঙে ভেঙে এক্সপ্লেন করে বোঝাবো যে কিসের পরে আমাদের কোড স্টেপে যেতে হবে এবং কিভাবে কাজগুলো করতে হবে। প্রথমে আসি যে লিটারেচার রিভিউ কয় ধরনের হয়। লিটারেচার রিভিউ মূলত 3 ধরনের। প্রথমটা হলো ন্যারেটিভ রিভিউ, সিস্টেম্যাটিক রিভিউ অ্যান্ড স্কোপিং রিভিউ। ন্যারেটিভ রিভিউ সবচেয়ে ট্রেডিশনাল এবং ফ্লেক্সিবল একটি ওয়ান টাইপ অফ রিভিউ। সো এই ন্যারেটিভ রিভিউর ক্ষেত্রে কোনো স্ট্রিক্ট প্রোটোকল থাকে না, লেখক নিজেই সিদ্ধান্ত নেন যে কোন পেপার তিনি ইনক্লুড করবেন, কোন অ্যাঙ্গেল থেকে দেখবেন, কিভাবে উপস্থাপন করবেন। এখানে লেখকের এক্সপার্টিস এবং জাজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। এবং ন্যারেটিভ রিভিউটা আমরা তাহলে কখন ব্যবহার করি? যখন একটা ব্রড টপিকের ওভারভিউ দিতে চাই, যখন কোনো কনসেপ্ট বা থিওরি ইন্ট্রোডিউস করতে চান, যখন রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড সেকশন লিখছেন, সেই ক্ষেত্রে আপনারা ন্যারেটিভ রিভিউ ইউজ করতে পারেন। যেমন যে কোনো একটা পলিসি ব্রিফের ক্ষেত্রে যখন আমরা ব্যাকগ্রাউন্ড সেকশন লিখি বা ইন্ট্রোডাকশন সেকশনটা লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ন্যারেটিভ রিভিউর দ্বারস্থ হই। দ্বিতীয়টা হলো সিস্টেমেটিক রিভিউ। এটাই হচ্ছে লিটারেচার রিভিউর সবচেয়ে রিগোরাস বা সবচেয়ে ক্রেডিবল একটি ফর্ম। এবং সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট প্রোটোকল আগে থেকে ঠিক করে রাখতে হয়, একটা মেথোডোলজি থাকে, ডেটাবেস সার্চ, কোন কিওয়ার্ড ইউজ করবো, কি ইনক্লুশন ক্রাইটেরিয়া থাকবে, কি এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকবে। এই প্রোটোকল গুলো যদি ইউজ করে এবং এগুলো যদি ঠিক মতো ডকুমেন্ট করা থাকে, তাহলে যেই এই রিসার্চটা কন্ডাক্ট করুন না কেন, রেজাল্ট কিন্তু একই আসবে। সো এটাই হচ্ছে সিস্টেমেটিক রিভিউর সবচেয়ে বড় স্ট্রেংথ। এবং সিস্টেমেটিক রিভিউর সাথে কিন্তু কখনো কখনো মেটা অ্যানালাইসিসও যুক্ত থাকে। মেটা অ্যানালাইসিস মানে বিভিন্ন স্টাডির যে নিউমেরিক্যাল রেজাল্ট থাকে একসাথে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করা। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখন দেখবেন কোনো ইন্টারভেনশন রিকমেন্ড করে, যেমন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা পার্টিকুলারলি ভ্যাকসিন, সেই ক্ষেত্রে সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিসের কিন্তু এভিডেন্সের উপরে ভিত্তি করেই এই রেকমেন্ডেশন গুলো দেওয়া হয়। লাস্ট হচ্ছে স্কোপিং রিভিউ। এবং এই স্কোপিং রিভিউটা আমরা তখনই ব্যবহার করি যখন কোনো বিষয়ে কি ধরনের এভিডেন্স আছে সেটা যখন আমরা ম্যাপিং করতে চাই। স্পেসিফিক রিসার্চ কোয়েশ্চেন অ্যান্সার করা এখানে মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য থাকে যে একটা বিষয় কতটা রিসার্চ হয়েছে, কোথায় গ্যাপ গুলো রয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে এবং কোন পপুলেশন নিয়ে কোনো কান্ট্রিতে কতটুকু রিসার্চ হয়েছে। ধরুন আপনি দেখতে চাচ্ছেন বাংলাদেশের মেন্টাল হেলথ নিয়ে কি ধরনের রিসার্চ হয়েছে, স্কোপিং রিভিউ করলে আপনি বুঝতে পারবেন যে কোন সাব টপিকস এক্সপ্লোর করা হয়েছে, কোনগুলো হয়নি, এবং সেখান থেকে আপনার রিসার্চ কোয়েশ্চেন আপনি তৈরি করতে পারবেন। তাহলে এই তিনটার মধ্যে কোনটা বেছে নেবেন এটা মূলত আপনার টপিকের উপরই ডিপেন্ড করছে। ইউজুয়ালি যখন আমরা কোনো স্পেসিফিক ক্লিনিক্যাল বা পলিসি কোয়েশ্চেনের অ্যান্সার করতে চাই, সিস্টেমেটিক রিভিউটাই আমরা বেশি প্রেফার করি। আবার যখন আমি অলরেডি মেনশন করলাম যে
কোনো পলিসি ব্রিফের ব্যাকগ্রাউন্ড লিখতে বা ইন্ট্রোডাকশন লিখতে কিন্তু আমরা ন্যারেটিভ রিভিউটা ইউজ করি। এখন আমরা যে লিটারেচার রিভিউটা করছি সেটার কিন্তু কিছু কোয়ালিটি থাকতে হবে। কিভাবে বুঝবেন যে আপনার লিটারেচার রিভিউ আপনি যেটা করছেন সেটা হাই কোয়ালিটির? তো এখানে আমি কিছু লিস্ট দিলাম, যে একটা হচ্ছে এটা কম্প্রিহেন্সিভ হতে হবে, সিলেক্টিভ, অ্যানালিটিক্যাল, এটা সিনথেসাইজড হবে এবং ক্রিটিক্যাল হতে হবে। আর পুয়ার কোয়ালিটি রিভিউ কি? যেমন জাস্ট দ্য অপোজিট অফ হাই কোয়ালিটি রিভিউ। সো ইটস ন্যারো, শ্যালো, নট ক্রিটিক্যাল এনাফ, এবং জাস্ট সামারি করা, এবং আনব্যালেন্স থাকবে। আনব্যালেন্স বলতে এখানে যেটা আমি একটু হাইলাইট করতে চাই টপিক এই পয়েন্টটা, যখন আমরা একটা রিসার্চ কোয়েশ্চেন ফ্রেম করি বা আমাদের যেহেতু আমরা একটা টপিক অফ ইন্টারেস্টের উপর রিসার্চটা করি, অনেক সময় কিন্তু আমরা বায়াসড থাকি। আমরা বায়াস থাকি এরকম যে আমি যে আর্টিকেল গুলা পেলাম, যে আর্টিকেল গুলা আমার মতের সাথে বা আমার যে একটা প্রি কনসেপ্ট একটা নোশন আছে সেটার সাথে যখন মিল পাচ্ছি, দেখা যাচ্ছে সেই এভিডেন্স গুলো ইনক্লুড করলাম বা সেই লাইনগুলো আমি ইনক্লুড করলাম, কিন্তু আমার মতের বিপক্ষে যেগুলো যাচ্ছে সেগুলো আমি ইনক্লুড করলাম না। সেই ক্ষেত্রে কিন্তু এটা আনব্যালেন্সড হয়ে যায়। তো আমাদের খুব খেয়াল রাখতে হবে যাতে আমরা বায়াসড কোনো পয়েন্ট তুলে না ধরি। ওকে, এখন আমরা নেক্সট যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে, যেটা আমি প্রথমেই বললাম, আপনার টপিক অফ ইন্টারেস্ট যখন আপনি সিলেক্ট করলেন যে আপনি ডায়াবেটিস নিয়ে ইন্টারেস্টেড বা আপনি হাইপারটেনশন নিয়ে ইন্টারেস্টেড বা আপনি ডিপ্রেশন নিয়ে ইন্টারেস্টেড, আপনার যেটাই টপিক অফ ইন্টারেস্ট থাকে সেটার ক্ষেত্রে যখনই আপনার টপিকটা চুজ করা হয়ে যাবে, নেক্সট কিন্তু আপনাকে একটা রিসার্চ কোয়েশ্চেন ফর্মুলেট করতে হবে, একটা রিসার্চ কোয়েশ্চেন জেনারেট করতে হবে। তো এই রিসার্চ কোয়েশ্চেন জেনারেট করার ক্ষেত্রে কিন্তু কিছু ফ্রেমওয়ার্ক থাকে, যেমন পিকো, পিইও, স্পাইডার, এরকম। তো আমি এখানে পিকোটেক্স টু এক্সপ্লেন করি। এখানে PICO, এই প্রত্যেকটা লেটার কিন্তু এক একটা জিনিস ডিনোট করে। যেমন পি দিয়ে বোঝাচ্ছে পপুলেশন, আই দিয়ে ইন্টারভেনশন, সি দিয়ে কম্পারিজন, ও দিয়ে আউটকাম। এখানে আমি একটা এক্সাম্পল দিলাম যে among type 2 diabetic patients in Bangladesh, does a dietary intervention program compared to medication alone reduce HbA1c levels? এখন আপনারা কি আমাকে একটু বলতে পারবেন যে এখানে PICO কোনটা আসলে কাকে ডিনোট করছে? যদিও আমার এখানে অ্যান্সারটা শো করছে, বাট আপনারা যদি তাও আমার সাথে একটু বলেন যে পি বলতে এখানে কি বোঝাচ্ছে? যে পপুলেশন নিয়ে কাজ করছি সেই পপুলেশনকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো আমার এখানে যে রিসার্চ কোয়েশ্চেনটা আছে যে among type 2 diabetic patients in Bangladesh, does a dietary intervention program compared to medication alone reduce HbA1c level? তাহলে এখানে পপুলেশন কোনটা? যেহেতু টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কাজ করছেন, তাহলে স্পেসিফিক টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদেরকে পপুলেশন বলা হচ্ছে। এক্স্যাক্টলি। ইন্টারভেনশন? ইন্টারভেনশন মূলত আমরা কি অ্যাকশনটা নিচ্ছি, এই যে যেমন এখানে বললো ডায়েটারি ইন্টারভেনশন প্রোগ্রাম, তাহলে এই ডায়েটারি ইন্টারভেনশন প্রোগ্রামটাই হচ্ছে আই। আই মিনস ইন্টারভেনশন। তারপর কম্পারিজনের ক্ষেত্রে এখানে মেডিকেশন। আমি কিন্তু সবকিছু বোল্ড করেই দিয়েছি, আপনাদের জাস্ট একটা ফ্রেমের মধ্যে বসাতে হবে। এবং আউটকাম, যে HbA1c লেভেলটা এটা কি রিডিউসড হলো নাকি রেজড হলো, যে আউটকামটা কি, সেটাই আমাদের আউটকামের মধ্যে ও এর আন্ডারে আসবে। এভাবে হচ্ছে আপনারা রিসার্চ কোয়েশ্চেন ফ্রেমওয়ার্ক করতে পারবেন। আর আমার ক্ষেত্রে, আমার ডিসার্টেশনের ক্ষেত্রে আমার ফ্রেমওয়ার্ক ছিল PEO। যেহেতু আমি অলরেডি মেনশন করেছি আমার টপিকটা ছিল প্রেভেলেন্স অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস অফ প্যারেন্টাল ডিপ্রেশন অ্যামং উইমেন ইন ইন্ডিয়া। তো আমার ক্ষেত্রে পপুলেশন ছিল উইমেন ইন ইন্ডিয়া। এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আই না, হচ্ছে এক্সপোজার। এক্সপোজার ছিল যে রিস্ক ফ্যাক্টরস, অ্যান্ড আউটকাম ছিল প্যারেন্টাল ডিপ্রেশন। তো এভাবে করেই আপনাদের হচ্ছে রিসার্চ কোয়েশ্চেনটা ফার্স্টে ফর্মুলেট করতে হবে। আচ্ছা, রিসার্চ কোয়েশ্চেন ফর্মুলেট করার পরে আমাদের যে নেক্সট যে পার্টটা আসে সেটা হচ্ছে ডেটাবেস নির্বাচন।
ডেটাবেস নির্বাচন বলতে যেটা বোঝায় যে আমরা যখন আর্টিকেলটা খুঁজি বা আমরা যখন রিসার্চ কোয়েশ্চেন ফর্মুলেট করে ফেললাম, আমরা যখন আমাদের কিওয়ার্ড গুলো পেলাম, আমাদেরকে তো লিটারেচার রিভিউ করার জন্য আর্টিকেলস গুলো একত্র করতে হবে। তো এই আর্টিকেল গুলো আমরা মূলত কোথায় পাবো, কোথা থেকে খুঁজে বের করব? সেই আর্টিকেল গুলো খুঁজে পাওয়ার জন্যই আমাদের এই ডাটাবেস গুলো আছে। তো এখানে আমরা হয়তো সবাই জানি সবচেয়ে মোস্ট পপুলার বা সবাই যেটা ইউজ করে সার্চিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে গুগল স্কলার। তো গুগল স্কলার বাদেও এখানে আমি আরো কিছু ডাটাবেস লিস্ট করে দিলাম, যে পাবমেড, মেডলাইন, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, সিনহাল, এগুলো। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা যেমন পাবমেড হচ্ছে বায়োমেডিক্যাল এবং ক্লিনিক্যাল সায়েন্সের জন্য, সিনহাল আবার নার্সিং, অ্যালাইড হেলথ এন্ড পাবলিক হেলথের জন্য। এরকম এক একটা সেক্টরের জন্য কিন্তু এক একটা ডাটাবেস তৈরি করা, যাতে করে আপনি আপনার সেক্টরের যে পেপার গুলো চাচ্ছেন সেটা যাতে খুব ইজিলি সেখান থেকে খুঁজে বের করতে পারেন। এবং একটা আরো গুরুত্বপূর্ণ কথা, যখনই আপনারা আর্টিকেলটা খুঁজে বের করবেন বা আর্টিকেল সার্চ করবেন লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে, কখনোই কিন্তু একটা ডেটাবেসের উপরে আপনারা নির্ভরশীল থাকবেন না। অবশ্যই বিভিন্ন ধরনের পাবমেড, স্কোপাস, সিনহাল, লিস্ট অফ ডাটাবেস আপনারা রাখবেন, যেখান থেকে আপনারা আপনাদের আর্টিকেল গুলো খুঁজে বের করে সেখান থেকে আপনারা কালেক্ট করে তারপর হচ্ছে লিটারেচার রিভিউটা করবেন। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো সবচেয়ে ভালো হয় যখন আপনারা মানে রিসার্চ কোয়েশ্চেনটা ফ্রেম করার পরে কিন্তু যদি এরকম একটা টেবিল করতে পারেন যে সার্চ করার ক্ষেত্রে সার্চ টার্ম হিসেবে আপনারা কি কি কিওয়ার্ড গুলো ইউজ করছেন। সো এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আমরা যখন একটা ওয়ার্ড ইউজ করে যখন আমরা সার্চ করি, যেমন ধরেন হাইপারটেনশন, আমি এখানে কিছু ওয়ার্ড লিস্ট করেছি, যেমন হাইপারটেনশন, চিলড্রেন, বাংলাদেশ, মেন্টাল হেলথ, ডায়াবেটিস। তাছাড়া আমি ইজি করে একটা বলি, যেমন বাংলাদেশ। এখন আমি বাংলাদেশ যদি শুধুমাত্র বাংলাদেশ লিখে সার্চ দিই, সেখানে যেসব আর্টিকেলে বাংলাদেশ ওয়ার্ডটা মেনশন আছে আমার কাছে কেবলমাত্র সেই আর্টিকেল গুলোই শো করবে। কিন্তু আমি যদি সেই আর্টিকেল গুলো শো করবে এবং হয়তোবা বাংলাদেশ ওয়ার্ডটা ইনক্লুডেড নাই, কিন্তু বাংলাদেশ কিন্তু একটা লো ইনকাম কান্ট্রি দিয়ে একটা আর্টিকেল আছে, সেটা কিন্তু বাদ পড়ে যাবে। অথচ যদি আমি লো ইনকাম কান্ট্রি ইনক্লুড করতাম আমার সার্চ স্ট্র্যাটেজিতে, আমি কিন্তু সেই ইম্পর্টেন্ট আর্টিকেলটা আমার লিটারেচার রিভিউতে ইনক্লুড করতে পারতাম। সেজন্যই এই একটা টেবিল বানানো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ফার্স্ট অফ অল আপনি এক সাইডে রাখবেন আপনার কিওয়ার্ড কি কি, আপনি যেটা নিয়ে রিসার্চ কোয়েশ্চেনটা ফ্রেম করলেন, এর সিনোনিম কি কি হতে পারে বা অল্টারনেটিভ ওয়ার্ড কি কি হতে পারে, এবং লাস্টে হচ্ছে যে ওই ওয়ার্ডগুলোর কোনো অ্যাব্রিভিয়েশন হয় কিনা। যেমন বাংলাদেশকে আমরা কিন্তু এখন বলি বিডি, বা যে লো ইনকাম কান্ট্রি সেটাকে এলএমআইসি বলা হয়। সো এইরকম যে অ্যাব্রিভিয়েশন গুলো সেটার একটা লিস্ট রাখলেন, এবং যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের আরো যে সিনোনিম হতে পারে লো ইনকাম কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি বা বিডি, এলএমআইসি, সেগুলো সব লিখে আপনাদেরকে সার্চ দিতে হবে, সো দ্যাট আপনারা মানে একটা বড় রেঞ্জের আপনারা আর্টিকেল গুলো আপনাদের কাছে আসে, এবং সেই আর্টিকেল গুলো দেন আপনি হচ্ছে যে স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করে লাস্টে আপনার যে একটা আমরা ওভারঅল কয়টা আর্টিকেল নিয়ে কাজ করব সেই জায়গাটার মধ্যে পৌঁছাতে পারি। তো আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন মেন্টাল হেলথ। এখন মেন্টাল হেলথ খুবই একটা বার্নিং ইস্যু। সো মেন্টাল হেলথ আমরা আরো কি কি বলি, যেমন সাইকোলজিক্যাল ইস্যু, মেন্টাল ওয়েলবিং, মেন্টাল ইলনেস, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, বা এগুলোর অ্যাব্রিভিয়েশন যেমন এমএইচ, মেন্টাল হেলথ। সো এইভাবে করে যেটা করবেন, যদি করতে পারেন যে কিওয়ার্ড গুলো আপনাদের একটা কিওয়ার্ড, সেটার সিনোনিম হতে পারে, অল্টারনেটিভ টার্ম কি হতে পারে, অ্যাব্রিভিয়েশন কি হতে পারে, সেটা যদি একটা কিওয়ার্ডের একটা টেবিল বানিয়ে নিতে পারেন এবং সেভাবে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু সব ধরনের কোনো আর্টিকেলই বাদ পড়ার কোনো সুযোগ নাই, সব ইম্পর্টেন্ট আর্টিকেলই আপনাদের হাতের কাছেই থাকবে। এখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে বুলিয়ান অপারেটরস। সো বুলিয়ান অপারেটরস হলো ডাটাবেস কি ইনস্ট্রাকশন দেওয়ার একটা ভাষা, এবং এখানে তিনটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে অ্যান্ড, তারপর হলো অর, আর একটা হচ্ছে নট। এখন ফার্স্ট অফ অল অ্যান্ড আমরা যখন ইউজ করি, এটা হচ্ছে সার্চ ন্যারো করে। যখন দুটো শব্দ অ্যান্ড দিয়ে জোড়া লাগান, ডাটাবেস শুধু সেই পেপারস দেবে যেখানে উভয় শব্দই আছে। যেমন আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে কাজ করছিলাম, এই যে
among type 2 diabetic patients in Bangladesh, does a dietary intervention program compared to medication alone reduce HbA1c levels? So এখানে আমি যদি আমার এখানে কিন্তু ডায়াবেটিক পেশেন্টও ইম্পর্টেন্ট, আবার ডায়েটারি ইন্টারভেনশন প্রোগ্রামটা ইম্পর্টেন্ট, ডায়েটটা ইম্পর্টেন্ট, রাইট? সো আমি যদি অ্যান্ড দিয়ে এই দুটো যুক্ত করতে পারি, বা ডায়াবেটিস অ্যান্ড ডায়েট এই দুটো আমি যখন সার্চ করবো, তখন আমার কাছে এমন পেপারে আসবে যে পেপারগুলোতে বোথ ডায়াবেটিস অ্যান্ড ডায়েট নিয়ে কাজ করা হয়েছে। এটা হলো অ্যান্ড এর ব্যাপার। এরপর হচ্ছে অর, এটা সার্চ টার্মটা ব্রড করে। সো আমরা প্রথমে জানলাম যে অ্যান্ড হচ্ছে সার্চটা ন্যারো করে, মানে যখন দুইটা থাকবে। কেউ কি কোনো কোয়েশ্চেন করছিলেন? আচ্ছা, তো অ্যান্ড হচ্ছে যখন আমরা সার্চটা ন্যারো করতে চাচ্ছি, যখন আমরা অ্যান্ড ইউজ করি, আর যখন অর হলো সার্চ টার্মটা আমরা বড় করতে চাচ্ছি, যেমন ডায়েট অর নিউট্রিশন অর ফুড। যেমন আমি বললাম যে ডায়েটের তো অনেকগুলো অল্টারনেটিভ বা সিনোনিম থাকতে পারে। আমি যদি শুধু ডায়েট লিখি, আমার কাছে কিন্তু এনাফ আর্টিকেল আসবে না। আমি যদি ডায়েট অর নিউট্রিশন অর ফুড লিখে সার্চ করি, তখন কিন্তু আমার সার্চ টার্মটা ব্রড হয়ে যাচ্ছে এবং অনেকগুলো আর্টিকেলই তখন আমার সামনে শো হবে। সো এটা হচ্ছে অর। এরপর হচ্ছে নট। তো নট ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ক্রিটিক্যাল বা একটু সতর্কতার সাথে আপনাদের ইউজ করতে হবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, যেমন আমরা যখন বলছি টাইপ 1 ডায়াবেটিস, সো বা টাইপ 2 ডায়াবেটিস, আমি যদি টাইপ 1 নিয়ে কাজ করতে চাই, তখন লিখলাম যে টাইপ 1 নট টাইপ 2। তখন কিন্তু যদি এমন কোনো পেপার থাকে যেখানে বোথ টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে কথা বলা হয়েছে, আমার নটের কারণে কিন্তু বাদ পড়ে যাচ্ছে। সো নট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুলি আমাদেরকে নট টার্মটা ইউজ করতে হবে। আচ্ছা, আমার এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম সবাই কি বুঝতে পেরেছেন? জি আপু, নট টার্মটা কি একটু বোঝানো যাবে আবার? কোন টার্মটা? নট, নটের কি বললাম? সো যেমন ধরুন, আমরা যদি আমি এক্সাম্পল দিয়ে আপনাকে ক্লিয়ার করতে চাই, আমি সেম এক্সাম্পলটা আমি ইউজ করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন এই যে কোয়েশ্চেনটাতে আমরা কিন্তু বলছি যে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টস ইন বাংলাদেশ, তাহলে আমরা চাচ্ছি যে শুধুমাত্র টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট নিয়ে কাজ করতে, রাইট? আমরা নটের ক্ষেত্রে লিখলাম যে ডায়াবেটিস নট টাইপ 1। নট টাইপ 1 মানে কি, যে টাইপ 2, রাইট? তো এখন যখন আমি নট টাইপ 1 লিখলাম শুধুমাত্র টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টকে ইনক্লুড করতে, কিন্তু আমাদের তো অনেক সময় যখন আমরা আর্টিকেল পড়ি শুধুমাত্র ডায়াবেটিস নিয়ে যেখানে কাজ করা হয়, ওরা তো টাইপ 1ও ইনক্লুড করছে, টাইপ 2ও ইনক্লুড করছে। আমার সার্চ টার্মে আমি যখন নট টাইপ 1 লিখলাম, তখন কিন্তু যে রিসার্চ আর্টিকেল গুলোতে বোথ ডায়াবেটিক পেশেন্টস নিয়ে কাজ করা হচ্ছে, সেটা কিন্তু এক্সক্লুড হয়ে যাচ্ছে। তাই বললাম যে যখন আমরা নট নিয়ে কাজ করব, তখন যাতে আমরা কেয়ারফুলি দেখি, যাতে আমাদের নটের কারণে যেখানে যেমন হাইপারটেনশনের বিভিন্ন টাইপ বা ডায়াবেটিস বিভিন্ন টাইপ হয় যেখানে, সেই টাইপ সেগুলো যাতে বাদ পড়ে না যায় বেসিক্যালি। আচ্ছা, এখন আমাদের সার্চটা আরো একটু ব্রড করার জন্য আরো দুইটা জিনিসটা আমি ডিসকাস করবো। একটা হচ্ছে ফ্রেজ সার্চিং, আর একটা হচ্ছে ট্রাঙ্কেশন। সো ফ্রেজ সার্চিং জিনিসটা হলো যখন আপনি চান দুটো বা তার বেশি শব্দ একসাথে ঠিক সেই ক্রমে খোঁজা হোক। যেমন আমি একটু আগে বলছিলাম যে মেন্টাল ওয়েলবিং। এখন মেন্টাল ওয়েলবিং কিন্তু আমরা মেন্টাল হেলথ বা সাইকোলজিক্যাল হেলথের সাথে হেলথের সিনোনিম। এখন যদি আমি এটা ফ্রেজ সার্চিং এর ক্ষেত্রে আমরা কোটেশন মার্কের আন্ডারে ওয়ার্ডটা ইউজ করতে হবে, যাতে এটাকে একটা ওয়ার্ড হিসেবে ডেটাবেস রেট করতে পারে। কারণ আপনি যখন কোটেশন মার্কের ভিতরে ওয়ার্ড লিখছেন না, তখন কিন্তু ডেটাবেস এটাকে সেপারেট ওয়ার্ড মনে করছে। যেমন মেন্টাল একটা ওয়ার্ড, ওয়েলবিং একটা ওয়ার্ড, মানে দুটো আলাদা ওয়ার্ড, এবং আপনাকে সেই আর্টিকেল গুলো দিবে যেখানে হয়তো হয় মেন্টাল নিয়ে কথা বলা হয়েছে বা ওয়েলবিং নিয়ে কথা বলেছে, কিন্তু মেন্টাল ওয়েলবিং একসাথে যেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে সেটা হয়তো আপনাকে শো করবে না। কিন্তু আপনি যখন আন্ডার কোটেশন মার্ক বা কোটেশন মার্কের মাঝখানে মেন্টাল ওয়েলবিং ওয়ার্ডটা রাখবেন, তখন এটা একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ডাটাবেস এটা রিড করবে এবং মেন্টাল ওয়েলবিং রিলেটেড আর্টিকেল গুলো কিন্তু আপনাকে শো করবে।
সো এই কারণে এটা হচ্ছে যে ফ্রেশ সার্চিং এটাকে বলা হয়। তো যখনই আমরা হচ্ছে যেমন কমিউনিটি হেলথ ওয়ার্কার বা ডায়েটারি ইন্টারভেনশন, সেই এরকম যেগুলো হচ্ছে কয়েকটা ওয়ার্ড, মানে কয়েকটা আলাদা আলাদা ওয়ার্ড, বাট তিনটে শব্দ একসাথে বোঝাতে যাচ্ছি বা দুটো শব্দ একসাথে বোঝাতে যাচ্ছি, এবং দুটো শব্দ একসাথে আছে বা তিনটে শব্দ একসাথে আছে, এরকম আর্টিকেল আমরা খুঁজে বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে যাতে আমরা কোটেশন মার্কটার ভিতরে এই যে কথাগুলো রাখি। সেকেন্ড হচ্ছে ট্রাঙ্কেশন। ট্রাঙ্কেশন জিনিসটা কি, যখন আপনি একটা শব্দের রুট দিয়ে সব ভেরিয়েশন একসাথে সার্চ করতে চান, মানে হচ্ছে ধরুন চাইল্ড, এখন চাইল্ডের কিন্তু আরো কিছু হয়, যেমন চাইল্ড, অনেক সময় চিলড্রেন, চাইল্ডহুড, চাইল্ড কেয়ার, চাইল্ড লাইক, এরকম যে বিভিন্ন এক্সাম্পল গুলো হয়, বা চাইল্ড চাইল্ড রিলেটেড যে ওয়ার্ড গুলো। এখন অনেক সময় সময় স্বল্পতার কারণে হয়তো বা আমরা এতগুলো আলাদা আলাদা করে বের করা, বা অনেক সময় আমাদের মাথাতেও থাকে না যে চাইল্ড রিলেটেড আর কি কি ওয়ার্ড হতে পারে। কিন্তু আমরা যদি ট্রাঙ্কেশন যেটা মানে হচ্ছে একটা অ্যাস্টেরিস্ক আপনি যদি চাইল্ডের সাথে অ্যাড করে দেন, বা আপনি যে ওয়ার্ডটাই চুজ করেন, আমি তো জাস্ট চাইল্ডটা একটা উদাহরণ দিচ্ছি, আপনি যে ওয়ার্ডটাই চুজ করবেন সেখানে যদি একটা আপনি অ্যাস্টেরিস্ক মার্ক বা স্টার মার্ক যেটা অ্যাড করে দিলে, সেটা কিন্তু ওই রিলেটেড মানে সবগুলো ওয়ার্ডে আপনাকে শো করবে। যেমন আপনি যদি বাংলাদেশ বাংলাদেশ চুজ করেন, সেরকম ক্ষেত্রে বিডি বা লো ইনকাম কান্ট্রি সবই সবই চলে আসবে। আবার হচ্ছে আপনি ডায়াবেটিক চুজ করলে সেখানে ডায়াবেটিস, ডায়াবেটিক, ডায়াবেটোলজি, ডায়াবেটোলজিস্ট, এই সবগুলো ওয়ার্ড রিলেটেড আর্টিকেলে কিন্তু আপনার সামনে শো করবে। তো বেসিক্যালি আপনার সার্চ টার্মটা ব্রড করার জন্যই এই এই টেকনিক গুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন যখন আপনি সার্চ করার আগে আমি বলবো যে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনার ইনক্লুশন এন্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়াটা সিলেক্ট করা, বা হচ্ছে এটা নিয়ে একটু কেয়ারফুল থাকা। এবং আমার পার্সোনাল, আমি যেটা আমার রিভিউতে করেছিলাম সেটা হচ্ছে আমার ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া সবচেয়ে ভালো হয় আপনি যদি একটা টেবিল আকারে শো করেন। আমি দেখেছি যে প্রফেসররা এটা বেশ পছন্দ করে, যখন আপনি ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলো জাস্ট প্যারাগ্রাফ আকারে না লিখে যদি আপনি টেবিল আকারে শো করেন। তো এই ইনক্লুশন ক্রাইটেরিয়া এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া জিনিসগুলা কি? প্রথমত আপনি তো এখানে আমরা যদি প্রথম থেকে আমরা কি কি কভার করলাম দেখি। প্রথমে আমরা হচ্ছে যে একটা টপিক নির্বাচন করলাম, টপিক থেকে আমরা রিসার্চ কোয়েশ্চেন ফ্রেম করলাম, রিসার্চ কোয়েশ্চেন ফ্রেম করার পর থেকে আমরা কিওয়ার্ড সিলেক্ট করলাম, কিওয়ার্ড থেকে আমরা ডেটাবেসে গেলাম, ডেটাবেসে আমরা সার্চ করছি, আমরা সার্চ করলাম কিওয়ার্ড দিয়ে, এখন আমরা আর্টিকেল গুলো পাচ্ছি। তো এখন আপনারাও হয়তো যারা রিসার্চ করেছেন বা করছেন দেখবেন যে আমরা যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করি তখন কিন্তু শত শত আর্টিকেল আমাদের সামনে আসে। এখন এই এত শত শত আর্টিকেল তো অবশ্যই আমাদের পক্ষে আমরা আমাদের রিভিউতে নিব না। তা আমরা যে টপিকটা নিয়ে কাজ করতে যাচ্ছি বা আমরা যে লিটারেচার রিভিউ করতে যাচ্ছি, আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া সেট করে দিতে হয় যে কোন আর্টিকেল গুলো নিয়ে আসলে আমরা আলটিমেটলি কাজ করব, কয়টা আর্টিকেল নিয়ে আমরা আলটিমেটলি কাজ করব, এবং কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আমরা সেগুলাকে আমাদের স্টাডিতে ইনক্লুড করছি, এবং কোন কোন ক্রাইটেরিয়া না থাকলে আমরা সেগুলোকে এক্সক্লুড করছি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো সেটাকে আমরা বলতেছি এই ক্রাইটেরিয়া যে সেট করাটা, সেটাই হচ্ছে ইনক্লুশন ক্রাইটেরিয়া এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া। তো এখানে তো আমি একটা আপনাদের বোঝার সুবিধার্থে একটা বক্স দিয়ে দিলাম যে আমি আমার এক্সাম্পলে দিচ্ছি আবার। তো আমার ক্ষেত্রে যেহেতু আমি প্যারেন্টাল ডিপ্রেশন নিয়ে কাজ করলাম ইন্ডিয়ান উইমেনদের উপর, আমার ক্ষেত্রে ডেটিং ছিল যে লাস্ট 10 ইয়ার্স। এখন এখানেও একটা জিনিস ইম্পর্টেন্ট, আপনি যখন ইনক্লুশন বা এক্সক্লুশন ক্রাইটেরিয়া চুজ করবেন আপনার কিন্তু জাস্টিফিকেশন করতে হবে যে আপনি কেন আপনি লাস্ট 5 ইয়ার্স নিলেন বা কেন লাস্ট 10 ইয়ার্স নিলেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ নির্বাচনের ক্ষেত্রে, যেমন আমার লাস্ট 10 ইয়ার্স নেওয়ার পিছনে একটা বড় কারণ ছিল যে 2019 সাল বা 2020 সালে যে কোভিড হিট করলো, তখন এই কোভিড যে একটা এক্সটার্নাল ফ্যাক্টর, এটার কারণেও এই এক্সটার্নাল ফ্যাক্টরটার কারণে কি প্যারেন্টাল ডিপ্রেশনের যে লেভেলটা সেটা কি বাড়া কমার প্রিভ্যালেন্স কি বেড়েছে বা কমেছে, বা এটা কি একটা আলাদা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সো আপনাদের জাস্টিফাই করতে হবে, আপনারা যে টাইমলাইনটা চুজ করেন 5 ইয়ার্স হতে পারে, 10 ইয়ার্স হতে পারে, 15 ইয়ার্স হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আপনাদের কিন্তু জাস্টিফাই করতে হবে যে আমি
টাইম ফ্রেমটা যে চুজ করলাম সেটা আমি কেন চুজ করলাম। কোনো শুধুমাত্র যে কোনো ইভেন্ট তা না, যে কোভিড এর মতো কোনো একটা বড় ইভেন্ট হলেই যে আমি ওটা একটা বেঞ্চমার্ক হবে, ইটস নট লাইক দ্যাট। এমনও হতে পারে যে কোনো একটা পলিসির পরিবর্তন হলো বা কোনো একটা ফ্রেমওয়ার্কে চেঞ্জ হলো, কোনো কোনো যে কোনো একটা বড় পরিবর্তন বা কোনো ইভেন্ট যেটা ইম্পর্টেন্ট, সেটাকে কিন্তু সেটা দিয়ে কিন্তু আপনার জাস্টিফাই করতে হবে যে আপনি কেন এটা ইনক্লুড করলেন, কেন এই টাইম ফ্রেমটা চুজ করলেন। সো যখন আমরা লাস্ট 10 ইয়ার্স নিলাম, তাহলে আমাদের এক্সক্লুশন ক্রাইটেরিয়া হবে জাস্ট অপোজিট অফ দ্যাট। মানে হচ্ছে বিফোর আমার যেমন 2025 থেকে 2015 এই 10 ইয়ার্স আমি নিলাম, তাহলে আমার এক্সক্লুশন ক্রাইটেরিয়া ছিল বিফোর 2015। মানে 2015 এর আগে যতগুলো কাজ হয়েছে পেরেন্টাল ডিপ্রেশন নিয়ে, সেটা কিন্তু আমি আমার রিপোর্টে বা আমার স্টাডিতে ইনক্লুড করি নাই। সো এটাই হচ্ছে যে তখন এটা হয়ে গেল এক্সক্লুশন ক্রাইটেরিয়া। সেম তারপর গেল ল্যাঙ্গুয়েজ। এখন যদি আমরা বাংলাদেশের কোনো একটা টপিক নিয়ে কাজ করি, অবশ্যই বাংলাদেশের অনেক রিসার্চ পেপার যদি বাংলায় পাবলিশ করা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বাংলাতে পাবলিশ করা রিসার্চ পেপার নিচ্ছি, আমরা ইংলিশে পাবলিশ করা রিসার্চ পেপার নিচ্ছি, বাট অন্য কোনো ল্যাঙ্গুয়েজের রিসার্চ পেপার আমরা তাহলে নিচ্ছি না। সো এইভাবে আমাদের কিছু ইনক্লুশন ক্রাইটেরিয়া এবং কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেট করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট স্টাডি টাইপ, কোন কোন টাইপের স্টাডি গুলোকে আমরা ইনক্লুড করছি, যেমন আরসিটি বা কোহোর্ট স্টাডিজ, এগুলো আমরা ইনক্লুড করলাম। আবার এক্সক্লুড করছি এডিটোরিয়াল বা ওপিনিয়ন পিসেস। সো আবার ফুল টেক্সট, যেগুলো ফুল টেক্সট আর্টিকেল গুলো আমরা ইনক্লুড করবো। আবার যেগুলো শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট অনলি আর্টিকেল, আমরা অ্যাবস্ট্রাক্ট অনলি, সেগুলো আমরা এক্সক্লুড করছি। সো এভাবে করে কিন্তু আপনাদের ইনক্লুশন ক্রাইটেরিয়া এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেট করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ কিন্তু, যে আপনারা যখন লিটারেচার রিভিউ করবেন, এই স্টেজটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এটার উপর কিন্তু ভিত্তি করে আমরা আস্তে আস্তে আমি যত যাবো তত দেখতে পারবো যে কিভাবে শত শত আর্টিকেলের মধ্য থেকে আমরা কেন পরে শেষে গিয়ে 15টা 20টা বা 25টা আর্টিকেল আমরা সিলেক্ট করে সেগুলো নিয়ে কাজ করি। এই যে সিলেকশন প্রসেসটা, এটাতে কিন্তু ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আচ্ছা, নেক্সট আমি আপনাদের সাথে ডিসকাস করব যে প্রিজমা ডায়াগ্রাম নিয়ে। তো আমি একটু ওভারঅল আরেকবার বলতে চাই যে কিভাবে আমরা প্রসেসটা করলাম। যখন আমি সার্চ করলাম, আর্টিকেল ডাটাবেসে সার্চ করলাম, প্রথমে তো আমরা কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডের উপর ভিত্তি করে, তারপর হচ্ছে আমাদের সার্চ স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আমরা কিছু নাম্বার অফ আর্টিকেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখা যায় যে অনেক সময় একই আর্টিকেল দুইবার করে শো করছে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে ডুপ্লিকেশন রিমুভ করব। অবশ্য আমি এই ফুল প্রসেসিংটা করার ক্ষেত্রে একটা টুল ইউজ করেছিলাম, সেটার নাম হচ্ছে রায়ান। সো আমাদের ইউনিভার্সিটির একটা ডাটাবেস ছিল, সেটা হচ্ছে এপসকোহোস্ট, এবং সেই এপসকোহোস্টের আন্ডারে আমাদের সিনহাল, ওয়েব অফ সায়েন্স, স্কোপাস, এই সবগুলো ডেটাবেস ছিল। সেই ডেটাবেস গুলো থেকে আমরা যখন ফুল টেক্সট আর্টিকেল গুলো এক্সট্রাক্ট করে নিয়ে রায়ানে সাবমিট করলাম, রায়ানে তারপর হচ্ছে আমরা ডুপ্লিকেট স্ক্রিনিং করা যায়। ডুপ্লিকেট স্ক্রিনিং করে তারপর ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেট করলে সেখানে হচ্ছে আপনাকে আবার এভাবে করে আপনার যেটা হয় আর কি, যে ধরেন প্রথমে 500টা, প্রথম সার্চে 500টা আর্টিকেল সিলেক্ট হলো, 500টা আর্টিকেল সিলেক্ট হওয়ার পর ডুপ্লিকেট রিমুভ করার পরে যদি থাকে 300টার পরে এরপর হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া যখন অ্যাড করা হয়, তখন তারপর টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট স্ক্রিনিং করা হয়। টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট স্ক্রিনিং করার পর দেখা যায় যে আরো কমে আসলো। আরো কমে আসার পরে যখন আমরা মোটামুটি 30টা বা 40টা আর্টিকেল পেলাম, সেগুলো যখন পড়া হয়, পড়ার পর দেখা যায় যে আমার যে রিসার্চ কোয়েশ্চেন বা আমি যেটা জানতে চাচ্ছি, আমার যে লিটারেচার গ্যাপটা আমি কভার করতে চাচ্ছি, সেই অ্যান্সার গুলো আমি আসলে কোন আর্টিকেল থেকে পাচ্ছি। যখন ওই আর্টিকেল গুলো আমরা সিলেক্ট করে ফেলতে পারি, ওইগুলো আবার ফুল টেক্সট স্ক্রিনিং, তো ফুল টেক্সট স্ক্রিনিং যখন আমরা করে ফেলতে পারি, তখন গিয়ে আমরা আলটিমেটলি সেই যে 15-20টা বা যতটাই হয় আর কি, সেই আর্টিকেল গুলার নিয়ে আমরা কাজ করি। সো এই যে পুরো একটা ফ্লো, এই ফ্লোটাই হচ্ছে মানে প্রিজমা ফ্লো ডায়াগ্রাম বলে। এবং আপনি যতটা নিখুঁতভাবে প্রিজমা ফ্লো ডায়াগ্রামটা করতে পারবেন, ততটা নিখুঁতভাবে কিন্তু সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে স্পেশালি স্টেপ বাই স্টেপ যদি আপনি এটা ফলো করেন,
তখন আপনার স্টেপটা দেখে যদি অন্য কেউ সেম স্টেপ ফলো করে তার রেজাল্টও কিন্তু একই আসবে। সো প্রিজমা ফ্লো ডায়াগ্রাম থাকলে আপনার রিভিউ ট্রান্সপারেন্সি এবং রিপ্রোডিউসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যায় এবং যে কেউ দেখতে পারে যে কিভাবে পেপারস গুলো সিলেক্ট করা হয়েছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট টিপ হলো, সম্ভব হলে দুজন মিলে স্ক্রিন করবেন, কারণ দুজন যখন আলাদাভাবে স্ক্রিন করে এবং তারপর কম্পেয়ার করে তখন কিন্তু বায়াস অনেক কমে যায়। যেমন আমি প্রথমে বললাম, যখন আমরা আমাদের একটা ইন্টারেস্টিং টপিক বা যেটাতে আমার ইন্টারেস্ট আছে, তখন অনেক সময় একটা বায়াস কাজ করে যে আমার পছন্দের জিনিসগুলোই কেবল আমি অ্যাড করবো, কিন্তু আমাদের যদি একটা সেকেন্ড ওপিনিয়ন দেওয়ার মানুষ থাকে বা আমার যেটা আমরা সেকেন্ড রিভিউয়ার বলি, সেকেন্ড রিভিউয়ার আবার তার মতো করে যখন দেখে তখন কিন্তু ওই বায়াসটুকু অনেক কমে যায়। সো সম্ভব হলে আমি সাজেস্ট করবো দুজন মিলে যদি স্ক্রিন করা যায় তখন সেই সিলেকশন প্রসেসটা বেটার হয়। ওকে, এখন আমি একটু কোয়ালিটি অফ স্টাডিজ বা দ্য এভিডেন্স অফ হায়ারার্কি যেটা বলে সেটা নিয়ে একটু ডিসকাস করব। তো এটাকে আপনারা একটা পিরামিড হিসেবে ধরবেন এবং এটার উপরে যত যাবেন তত বুঝবেন যে এভিডেন্সটা তত স্ট্রং। এবং আপনারা এই ছবিটা থেকে দেখতে পাচ্ছেন যে আমি সবার উপরে আছে সিস্টেমিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস। তো এগুলো অনেক স্টাডিজ এর যেটা হলো, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, যে সিস্টেমেটিক রিভিউটা হচ্ছে অনেকগুলো স্টাডির ফাইন্ডিং এবং সেটার সাথে যখন মেটা অ্যানালাইসিস যুক্ত হয়, তো একটা মেটা অ্যানালাইসিস একসাথে 10টা 20টা বা 50টা স্টাডি ডেটা অ্যানালাইসিস করে। সো এটা অবশ্যই সবচেয়ে পাওয়ারফুল এভিডেন্স। এবং তার নিচে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল থাকে, এখানে পার্টিসিপেন্টস র্যান্ডমলি 2 গ্রুপে ভাগ করা হয়। তো র্যান্ডম অ্যালোকেশন মানে 2 গ্রুপের শুরুতে সিমিলার, তাই পরে যে ডিফারেন্সটা দেখা যায় সেটা ইন্টারভেনশনের কারণেই হয়। সো কজ ইফেক্ট রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য কিন্তু এই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালটা ইউজ করা হয়। তো একইভাবে তার নিচে আছে কোহোর্ট স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, এরপর লাস্টে আমরা রাখলাম এডিটোরিয়াল বা এক্সপার্ট ওপিনিয়ন। তো এই যে পিরামিডটা, এটাকে বলা হয় এভিডেন্স অফ হায়ারার্কি। আচ্ছা, এখন একটু ছোট করে আমি প্রথমেও একবার মেনশন করেছি যে লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে মাথায় একদম গেঁথে নিতে হবে সেটা হচ্ছে আমাদের যে যখন আমরা লিটারেচার রিভিউ লিখি বা আমরা সিস্টেমেটিক রিভিউ বা ন্যারেটিভ যেটাই লিখছি, আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের লেখা যাতে ক্রিটিক্যাল থিঙ্কিং যাতে ওখানে শো করে। আমরা কেবলমাত্র কয়েকটা পেপার পড়ে যদি আমরা জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একটা জায়গায় একত্রিত করি, সেটা কিন্তু অনেকটা অ্যানোটেড বিবলিওগ্রাফির মতো হয়ে যায়, যে আমরা হাইলাইটেড কিছু লাইন একসাথে একই জায়গায় রাখলাম। এটা তো যে কেউই করতে পারে, তো এটার জন্য আলাদা করে তো পেপার পাবলিশ করার কোনো মানে হয় না। কিন্তু আপনি যখন সিনথেসাইজ করবেন তখন আপনি দেখবেন যে বিভিন্ন স্টাডি পড়লেন, কিন্তু আপনার নিজেরও কিন্তু একটা ইনপুট থাকতে হবে যে আপনি কি বুঝলেন বা আপনার কি মনে হয়, যেটা আপনি এভিডেন্স দিয়ে এটার ব্যাখ্যা করতে পারবেন। এবং যখনই আপনি আপনার নিজের ইনপুট দিতে পারবেন এবং সেটা ব্যাকড আপ বাই এভিডেন্স হবে, সেটাই বেসিক্যালি ক্রিটিক্যাল থিঙ্কিং বা সিনথেসাইজিং। এবং লিটারেচার রিভিউর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমাদের নেক্সট স্টেপ হলো যখন আমরা আলটিমেটলি আমাদের সবগুলো রিসার্চ আর্টিকেল পেয়ে গেলাম, তখন যেটা মেইন পার্ট সেটা আসে ডাটা এক্সট্রাকশন। এবং ডাটা এক্সট্রাকশন একটা টেবিলের মাধ্যমে আমরা প্রথমে করে থাকি, কারণ যখন আপনি টেবিলের মধ্যে আপনার বিভিন্ন আর্টিকেল থেকে কি কি ডাটা আপনি কালেক্ট করলেন, সেটা যখন আপনি একটা টেবিলে সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরতে পারবেন এবং সেটা তখন আপনার জন্য কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আমার কাছে পার্সোনালি পুরো ডিজার্টেশনের মধ্যে বা পুরো আমার থিসিস পেপারের মধ্যে কিন্তু সবচাইতে ক্রিটিক্যাল কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে স্যাটিসফাইং পার্ট ছিল এই যে ডাটা এক্সট্রাকশন এর পার্টটা। এটা যেমন সময় সাপেক্ষ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন আপনি নিজে ম্যানুয়ালি আপনার ডেটাগুলো এক্সট্রাক্ট করছেন, আপনি আপনার প্রত্যেকটা আর্টিকেল পড়ে 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 এগুলো থেকে যখন আপনি ডাটাগুলো আলাদা আলাদা করে টেবিলের মধ্যে বসাচ্ছেন, তখন কিন্তু একটা আপনার মাথার মধ্যে বা আপনার ব্রেনের মধ্যে কিন্তু ব্লু প্রিন্ট তৈরি হয়ে যায়। আপনার প্রত্যেকটা আর্টিকেলের ব্যাপারে আপনি কিন্তু অনেকটুকু জেনে যান যে অ্যাকচুয়ালি কোন আর্টিকেল
কি বুঝাতে চাচ্ছে বা কোন আর্টিকেলের ফাইন্ডিংটা কি, এবং যখন আপনি একটা আর্টিকেল বা আর্টিকেল গুলোর ফাইন্ডিং গুলো বুঝে যান বা তারা কি বুঝাতে চাচ্ছে সেটা যখন আপনার একটা ধারণা হয়ে যায়, আপনার কিন্তু নিজের ফাইন্ডিংসটাও লিখা সেক্ষেত্রে অনেকটুকু ইজি হয়ে যায়। সো আমি সাজেস্ট করবো এরকম একটা আপনাদের যখনই আপনারা বুঝলেন যে ঠিক আছে আমি এতগুলো আর্টিকেল নিয়ে কাজ করতে চাই, দ্য মোমেন্ট আপনারা ফিক্স করে ফেললেন যে কয়টা আর্টিকেল নিয়ে আপনারা কাজ করবেন, সেই আর্টিকেল গুলো থেকে আপনারা ডাটা এক্সট্রাকশন শুরু করে দিবেন। এটা একটু সময় সাপেক্ষ, আমি বলবো অবশ্যই সময় সাপেক্ষ, কিন্তু ওয়ান্স ইউ গাইজ ডু দিস, আপনারা দেখবেন যে এর পরের যে স্টেপ গুলা সেটা অটোমেটিক্যালি ফ্লো হতে থাকে। তো এই কয়েকটা যেটা আমরা এখানে শো করছে যে অথর নেম, কোন ইয়ারে পাবলিশ হলো, স্টাডি টাইপ, পপুলেশন কি, ফাইন্ডিং, লিমিটেশনস কি, আপনার আর্টিকেলের স্ট্রেংথ কি, এই প্রত্যেকটা জিনিস বা আরো যদি কোনো কি ফাইন্ডিং থাকে সেগুলো সব একটা টেবিলের মধ্যে আপনারা ট্রাই করবেন লিখে ফেলার। সেক্ষেত্রে যেটা হয়, আপনার যখন টেবিলে সবকিছু লাইক অ্যানালাইজ মানে একসাথে করে ফেলেন, সিনথেসাইজ করে ফেললেন, এরপর কিন্তু রেজাল্ট সেকশন লিখা বা ডিসকাশন সেকশন লিখাটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ আমি বলবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি জানি অনেকে হয়তো বা নতুন, আজকে প্রথম হয়তো বা এই টপিকটা নিয়ে জানছে। আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো জিনিসগুলো যতটা ইজিলি এক্সপ্লেন করা যায় নিজের অভিজ্ঞতাটা শেয়ার করার মাধ্যমে। তারপর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও কিছু ইয়ে হয়, আমাকে কোয়েশ্চেন করতে পারেন। Apu, can I see the phase 4 again, the slide? Which one? Phase 4. Yes, Apu, thank you. Okay. ওকে, সো আমরা কিন্তু মোটামুটি আমাদের যে লেকচার সেটার মোটামুটি শেষে চলে এসেছি, কারণ আমাদের যেটা টপিক ছিল যে লিটারেচার রিভিউ, সেটার আমরা প্রায় অনেকটুকু কভার করে ফেলেছি, যে কিভাবে একদম শেষ পর্যন্ত আমরা যে আর্টিকেল গুলো নিয়ে আমরা কাজ করব সেই জায়গাটাতে পৌঁছানো যায়। এবং যখন আমরা আলটিমেটলি সিলেক্ট করে ফেলাম যে কয়টা আর্টিকেল নিয়ে আমরা কাজ করব, সেই আর্টিকেল গুলো সিলেক্ট করার পরে যে ডেটা এক্সট্রাকশন, যেটা আমি দেখালাম, ডেটা এক্সট্রাকশন টেবিলটা কিভাবে রেডি করতে হবে। তো ডেটা এক্সট্রাকশন টেবিলটা রেডি করার ফেলার পরে আপনাদের কিন্তু বাকি কাজটুকু সহজ হয়ে যায়, যে আপনারা যে রেজাল্ট সেকশন লিখা বা হচ্ছে এরপরে যে ডিসকাশন সেকশনটা থাকে সেটা লিখা খুব ইজি হয়ে যায়। সো আমরা যদি এখন বলি যে অ্যানাটমি অফ দ্য রিটেন রিভিউ বা একটা রিসার্চ আর্টিকেলের বেসিক্যালি কয়টা পার্ট থাকে, তো প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশনে আমরা বেসিক্যালি যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা ইন্ট্রোডিউস করি, যে এটার পারপাসটা কি, এই বা আমাদের রিসার্চ কোয়েশ্চেন যেটা থাকে সেটা আমরা অ্যান্সার করার ট্রাই করি। এরপর হচ্ছে বডিতেই আমরা হচ্ছে organized strictly by themes, synthesizing evidence and showing how studies related to one another. So এটা একটা পার্ট। থার্ড হচ্ছে ক্রিটিক্যাল ডিসকাশন। আমার মনে হয় যে কোনো রিসার্চ পেপারের ক্ষেত্রে বডি এবং ক্রিটিক্যাল ডিসকাশন এই দুটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনারা আপনাদের যে রেজাল্ট রিলেটেড বা ডেটা যেটা আপনারা সিনথেসাইজ করলেন সেটা নিয়ে আপনারা কথা বললেন। তো ডিসকাশন সেকশনে যেটা আসে সেটা হচ্ছে যে অ্যানালাইসিস, যে প্রত্যেকটা আর্টিকেলের কি স্ট্রেংথ আছে, কি লিমিটেশন আছে, বা রেকমেন্ডেশন। যখন যেমন একটা যদি উদাহরণ দিই, আমি যেহেতু ইন্ডিয়ান উইমেনদের উপর কাজ করলাম, সেখানে আমরা জানি যে ওদের কান্ট্রিতে কিন্তু আমরা যেমন বাংলাদেশে একটা ল্যাঙ্গুয়েজে কথা বলি সেটা হচ্ছে বাংলা, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে। সো সেই ক্ষেত্রে যদি আবার
লিটারেসির একটা ব্যাপার থাকে, যে আমাদের যখন আমরা বিভিন্ন হসপিটালে যাই, বিভিন্ন হসপিটালে যখন আমরা রোগীদেরকে কোয়েশ্চেন করি, সেই কোয়েশ্চেন গুলো আমরা কিন্তু বাংলায় করছি, এবং সব রোগীরা মানে সব বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন, যেই থাকুক না কেন, আমরা বাংলাতে কথা বলি, সে কিন্তু বুঝতে পারছে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়, যে একটা প্রদেশের ভাষা আরেকটা প্রদেশের ভাষার সাথে মিলে না, এবং তাদের ক্ষেত্রে কিন্তু যেটা করতে হয়, তারা তারা যদি শুধুমাত্র একটা ভাষায় যদি তারা অ্যাপ্লাই করতে চায়, তখন কিন্তু সব সব দেশ না, বেসিক্যালি সরি, সব প্রদেশের রোগীর ক্ষেত্রে কিন্তু বোঝা সম্ভব না যে অ্যাকচুয়ালি তাকে কি কোয়েশ্চেন করা হচ্ছে। তো শ্রীলঙ্কায় যেটা করা হয়, শ্রীলঙ্কায় তারা নিজেদের ভাষার কিছু যেগুলোকে বলে স্ক্রিনিং টুল, স্ক্রিনিং কোয়েশ্চেন, সেগুলো কিন্তু তৈরি করেছে, এবং সেটা তারা অনেক সাকসেস পেয়েছে। তো এই শ্রীলঙ্কার এই সাকসেসটা দেখার পরে ইন্ডিয়া সেম জিনিসটা অ্যাপ্লাই করে। তারা বিভিন্ন প্রদেশের ক্ষেত্রে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালচার সেন্সিটিভ বা হচ্ছে ভাষাগত যে যে বায়াস গুলো ছিল বা ভাষাগত যে সমস্যাগুলো ছিল, সেগুলো দূর করার জন্য বিভিন্ন প্রদেশের ক্ষেত্রে তারা সেই প্রাদেশিক ভাষাগুলো ইউজ করে স্ক্রিনিং এর কোয়েশ্চেন গুলো তৈরি করে, এবং তারাও আস্তে আস্তে সফলতা দেখে। তো ডিসকাশন পার্টের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেকমেন্ডেশন। কিন্তু রেকমেন্ডেশন মানে এটা না যে আমার কাছে মনে হচ্ছে যে এই যদি কোনো নতুন ইন্টারভেনশন করা যায় বা নতুন মেডিকেশন অ্যাড করা যায়, তাহলে এটা ভালো হবে। রেকমেন্ডেশন হচ্ছে সেই জিনিসটা যে মেডিকেশন ভালো হবে, এইটা আমি কিভাবে বুঝলাম? যদি আমি দেখি যে কোনো কোনো একটা অন্য কোনো কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, যদি আমরা ডেভেলপিং কান্ট্রি নিয়ে কথা বলি, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি হোক বা সাউথ এশিয়ার আরো কান্ট্রিজ গুলোর কথা যদি আমরা বলি, যে ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে ধরেন বাংলাদেশে যদি আমরা বলতে চাই যে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এই ওষুধটা দিলে তাদের হয়তো ডায়াবেটিস কন্ট্রোল করা যাবে। এখন আমার পড়াশোনা বা আমার জ্ঞান দিয়ে জাস্ট বলে দিলেই হবে না, এটা অবশ্যই এভিডেন্স বেসড হতে হবে। এটা অবশ্যই অন্য কোনো দেশে অ্যাপ্লাই করা হয়েছে বা অন্য কোনো দেশের পেশেন্টের উপর অ্যাপ্লাই করার পর তাদের ক্ষেত্রে সফলতা এসেছে, সেইটা দেখে হচ্ছে যে আমরা তখন অ্যাপ্লাই করার সিদ্ধান্তটা নিতে পারি। তো এখানে রিসার্চের ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি রেকমেন্ডেশন দিতে পারবেন, কিন্তু সেটা এভিডেন্স বেসড হতে হবে, এবং সেটা কোনোখানে অলরেডি প্রুভড বা কোনোখানে অলরেডি সাকসেসফুল হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কেবল ওই রেকমেন্ডেশনটা ইউজ করতে পারবেন। মানে এভিডেন্স ছাড়া আপনি কিন্তু কোনো ধরনের রেকমেন্ডেশন অ্যাড করা যাবে না। আচ্ছা, পুরো এই কনভারসেশনে বা পুরো এই ক্লাসে আমি একটা জিনিস, কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেটা এখনো পর্যন্ত মেনশন করি নাই, সেটা আমি এখন মেনশন করব, যে লিটারেচার রিভিউ বা একটা রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেফারেন্স অ্যাড করা। আমরা যেটা বললাম যে আমরা যখন লিটারেচার রিভিউ করে, লিটারেচার গ্যাপ বের করে, আমরা যখন একটা রিসার্চ কোয়েশ্চেন স্টাবলিশ করে যখন আমরা রিসার্চটা লিখছি, এই যে আমরা বিভিন্ন আর্টিকেল গুলো কালেক্ট করলাম, আমরা কিন্তু সেই আর্টিকেল গুলো থেকে তাদের ফাইন্ডিং গুলো আমাদের আর্টিকেলে যুক্ত যখন করছি, সেখানে কিন্তু আমাকে বলতে হবে যে এই ফাইন্ডিংটা আমি কোন অথরের কোন আর্টিকেল থেকে পেলাম। আমি যদি ভুলক্রমেও মিস করে যাই যে অথরের নাম কি, বা আমি যদি প্রপারলি সাইট করতে না পারি, প্রপারলি রেফারেন্স দিতে না পারি, তখন কিন্তু সেটাকে ধরা হয় প্লেজিয়ারিজম। মানে আপনি প্রপারলি ক্রেডিট দিলেন না, যে অলরেডি রিসার্চটা করলো, যে প্রকৃত বা অরিজিনাল যে রিসার্চার, তাকে সাইট করলেন না, তাকে ক্রেডিট দিলেন না। আপনি যখনই ভুলক্রমে হোক, মানে ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক, আপনি যখনই এই কাজটা করে ফেলবেন, তখন কিন্তু বোঝা যায়, এটাকে অনেকটা বলা হয় চৌর্যবৃত্তি টাইপ, যে তার লেখাটা আপনি চুরি করেছেন। সো এই বিষয়ে আমাদের খুবই খুবই কেয়ারফুল থাকতে হবে, যে আমরা যখনই কোন একটা ইনফরমেশন বা কোন একটা এভিডেন্স বলুন বা যেটাই, অন্য একটা আর্টিকেল থেকে যখন আমরা আমাদের আর্টিকেল লেখার ক্ষেত্রে ইউজ করছি, একে তো অবশ্যই আমাদেরকে এটা প্যারাফ্রেজ করতে হবে, আমরা কিন্তু হুবহু লাইনটা লিখে দিতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম প্যারাফ্রেজ করার পরেও কিন্তু আমাকে প্রপারলি একটা সাইট করে দিতে হবে, যে কোন আর্টিকেল বা কোন লেখক, কোন রাইটার বা কোন অথরের আর্টিকেল থেকে আমরা লেখাটা নিলাম।
আপনারা যারা অলরেডি রিসার্চ নিয়ে কাজ করেছেন বা ডিসার্টেশন হোক থিসিস পেপার হোক, আপনি কিন্তু জানেন যে আমরা যখন রিসার্চ পেপার লিখি, যেমন আমরা ভিতরেও অ্যাড করি, যখন লাইন অ্যাড করি, লাইনের শুরুতে বা শেষে আমরা রেফারেন্স অ্যাড করি, আবার কিন্তু একদম শেষে গিয়েও আমাদের কিন্তু একটা রেফারেন্স লিস্ট দিতে হয়, যে যেখানে আমরা ডিওআই নাম্বার বা হোল যে আর্টিকেলের নেম, অথার নেম, দেন হচ্ছে পাবলিশিং এর ডেট, সবকিছু দিয়ে এবং হচ্ছে লিঙ্ক অফ দ্যাট আর্টিকেল সবকিছু অ্যাড করে কিন্তু আমাদের রেফারেন্স লিস্টও দিতে হয়। সেটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা এটা খুব মাথায় রাখবেন লেখার ক্ষেত্রে, যে কোন আর্টিকেল থেকে আপনারা কোন লাইনটা নিলেন। সেজন্য সিস্টেমেটিক রিভিউ হোক, স্কোপিং হোক কিংবা ন্যারেটিভ রিভিউ হোক, প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপে আমি বলবো যে যখনই যেটা লিখবেন সেটা ডকুমেন্ট করে ফেলা। আপনি যদি একটা লাইনও লিখেন, একটা প্যারাগ্রাফও লিখেন, এবং সেই ক্ষেত্রে আপনার যে আর্টিকেল থেকেই লিখলেন, যে যে এভিডেন্সটা আপনারা নিলেন, সেটা ডকুমেন্ট করে ফেলবেন। অনেক সময় আমরা ভাবি কি যে ঠিক আছে এখন লিখি, হয়তো মনে থাকবেই বা আমার তো এখানে সেভ করা আছে, কিন্তু সত্যি কথা বলতে সেটা কিন্তু আর কখনো হয় না। মানে দেখা যায় কোনো না কোনো ভাবে ওটা হারিয়ে যায় বা পরে আর মনে পড়ে না যে আসলে আমি কোন আর্টিকেল থেকে নিলাম। আমি যদি প্রথম থেকে একটু কষ্ট করে যে আর্টিকেল থেকে নিলাম সেই রেফারেন্স গুলো যদি প্রপারলি দিয়ে দিতে পারি, কিন্তু শেষে গিয়ে কোনো সমস্যাই হয় না, খুব ইজিলি কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারি। রেফারেন্স লিস্টটা খুব ইজিলি আমাদের জেনারেট হয়ে যায়। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। তো আজকে আমরা এখন পর্যন্ত যা যা কভার করলাম আজকের হোল ইয়েতেই, প্রথমেই আমরা বললাম যে লিটারেচার রিভিউ কি, লিটারেচার রিভিউ টাইপ, keywords, সার্চ স্ট্র্যাটেজি, ডেটাবেস, বুলিয়ান অপারেটরস, এবং কিভাবে হচ্ছে আপনাদের প্রিজমা ডায়াগ্রাম সাজাতে হয়, এভিডেন্স অফ হায়ারার্কি নিয়ে ডিসকাস করলাম। তারপর একটা লিটারেচার রিভিউ বা একটা আর্টিকেলের কি কি ইম্পর্টেন্ট পার্টস গুলো নিয়ে কথা বললাম। ডাটা এক্সট্রাকশন টেবিল নিয়ে আপনাদের আইডিয়া দিলাম, ডিফারেন্স বিটুইন সিনথেসাইজিং এন্ড সামারাইজিং। আপনাদের এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন গুলো নিব। আজকে আমার আমার দিক থেকে লেকচার এতটুকুই ছিল। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কাইন্ডলি বলবেন। ম্যাম সিনথেসাইজ ইঞ্জিনটা কি আরেকবার দেখানো যাবে? সিনথেসাইজিং এন্ড সামারাইজিং এর পার্টটা? হ্যাঁ 19 স্লাইডটা যেটা আপনি। ওকে, হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। ওকে, চ্যাট বক্সে একজন লিখেছেন যে ফেজ 1, ফেজ 2 এন্ড বুলিয়ান অপারেটর পার্ট গুলো আরেকবার। আচ্ছা, ফেজ 1 যে আমি হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন ফর্মুলেশন নিয়ে বলেছে ফেজ 1 এ, যে পিকো, পিইও, স্পাইডার। আর ফেজ 2 ছিল হচ্ছে আপনাদের ডাটাবেস, বিভিন্ন ধরনের ডাটাবেস যেগুলো হয়, কি কি হতে পারে, গুগল স্কলারের বাইরেও কি কি ডাটাবেস আছে সেটা নিয়ে আমি ডিসকাস করেছি। সেটা ছিল ফেজ 2 তে। আর বুলিয়ান অপারেটর হচ্ছে অ্যান্ড, অর, নট। ম্যাম একটু স্লাইড নাম্বার 5 আর 6টা একটু দেখাতে পারবেন? হ্যাঁ, শিওর। সিক্সটা একটু প্লিজ।
আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ। ম্যাম কোয়ালিটি কন্ট্রোলের পার্টটা একটু বোঝাইলে ভালো হবে। এটার কথা বলছিলেন তাই তো? জি ম্যাম। তো এখানে যেটা হায়ারার্কি অফ এভিডেন্স, সেখানে মূলত আমি ডিসকাস করেছি যে মানে আমরা তো বিভিন্ন টাইপের রিসার্চ পেপার হয় বা আর্টিকেল হয় বা বিভিন্ন ধরনের স্টাডি ডিজাইন হয়, যে কোনটাকে আসলে আমরা প্রায়োরিটি দিব যখন আমরা রিসার্চ নিয়ে ভাবছি। তো প্রথমে আমি এখানে বললাম যে সিস্টেমেটিক রিভিউ বা অ্যান্ড মেটা অ্যানালাইসিসটাকে আমরা সবচেয়ে স্ট্রংগেস্ট এভিডেন্স বলছি। কেন কি, যখন সিস্টেমেটিক রিভিউ আমরা করছি সেটা হচ্ছে আমরা কিন্তু কয়েকটা, নট অনলি কয়েকটা আসলে, যেমন আমার রিসার্চ পেপার যেটা আমি করলাম সেটা ছিল 18টা আর্টিকেল নিয়ে। সো 18টা আর্টিকেলের যে ফাইন্ডিংস, সেটার যে ফাইন্ডিংস গুলো সেগুলো বের করে সেগুলোকে সিনথেসিস করা, সেগুলোর ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা, সেগুলো নিয়ে ডিসকাস করা। ওই 18টা আর্টিকেল থেকে হচ্ছে আমি আমার আর্টিকেলটা বের করলাম, মানে আমি আমারটা লিখলাম। তাহলে যা প্রত্যেকটা আর্টিকেলই তো একটা খুব রিগোরাস একটা প্রক্রিয়া। প্রত্যেকটা আর্টিকেল যে বের করা বা প্রত্যেকটা রিসার্চ পেপার যে বের করা, সেগুলো তো অলরেডি অনেকটা সময় সাপেক্ষ বা অনেক একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো এরকম প্রত্যেকটা 18টা আর্টিকেল কিন্তু অনেকগুলো অথার মিলে, অনেক টিম মিলে 18টা আর্টিকেল, মানে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলছি, মানে একসাথে বলতেছি যে 18টা আর্টিকেল নিয়ে আবার আমি 18টা আর্টিকেল বিশ্লেষণ করলে আমার আমার একটা আর্টিকেল আমি লিখলাম। সো এই জন্য বলা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিসটা হচ্ছে সবথেকে স্ট্রংগেস্ট, কারণ একই একই টপিকের উপর ভালো ভালো আরো 18টা আর্টিকেল স্টাডি করলো বা 15টা 20টা যেটাই হোক না কেন, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমি একটা লিখলাম, একটা সিস্টেমেটিক রিভিউ লিখলাম। তার মানে কি যে সেটা সবচেয়ে স্ট্রংগেস্ট। তারপর বলা হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, কোহর্ট স্টাডি, অ্যান্ড দেন আছে কেস কন্ট্রোল স্টাডি, তারপর কেস রিপোর্ট, এরপর হচ্ছে এডিটোরিয়াল। সো এটা হচ্ছে এভিডেন্স অফ হায়ারার্কি বলে এটাকে। ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, জি, আপনি যে বললেন হচ্ছে রেফারেন্সিং করার জন্য যে ফাইন্ডিংস গুলো আমরা পাবো, তো ওগুলো তো আমাদের হ্যাঁ, ইনকর্পোরেট করতে হবে আমাদের লিটারেচার রিভিউতে। তো সাইটেশন হ্যাঁ, যখন করবো তখন বললেন হচ্ছে ওটা প্যারাফ্রেজ করতে হবে ফার্স্ট, রাইট? তারপরে সাইট করতে হবে। হ্যাঁ। হ্যাঁ। আর যদি হচ্ছে কি যেটা টেবিল, বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, জি আমি বলছিলাম যে ধরুন যেমন আমি একটা একদম সিম্পল একটা ডেফিনেশন দিই, ডেফিনেশন না, সিম্পল একটা এক্সাম্পল দিই, যে আপনি ওয়ার্ল্ড হেলথ, ধরুন আপনি হেলথ রিলেটেড কোনো রিসার্চ নিয়ে কাজ করছেন। তো হেলথ রিলেটেড কোনো একটা রিসার্চের ক্ষেত্রে আমরা তো অবশ্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেটাগুলোর উপর আমরা নির্ভর করি মোস্টলি। আমি যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কোনো ডেটা নিলাম, যেমন হচ্ছে তারা যদি বলে যে total number of people who suffers from depression in 1 year, in each year is the number is this. এখন এটা হচ্ছে যে তাদের ওয়েবসাইটে লেখা আছে বা তাদের আর্টিকেলে লেখা, কিন্তু আপনি যখন সেই নাম্বারটা আপনার আর্টিকেলে ইনক্লুড করবেন, আপনি কিন্তু আর্টিকেলে যেভাবে যে হুবহু যেটা লেখা আছে সেটা লিখতে পারবেন না। আপনাকে কিন্তু আপনার ভাষায় প্যারাফ্রেজ করে লিখতে হবে যে ওকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে যে 2026 সালে আমি জাস্ট বললাম যে 25 মিলিয়ন মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন। আপনি যখন আপনার আর্টিকেলে লিখবেন তখন এভাবে হয়তো প্যারাফ্রেজ করলে এভাবে আসবে যে 25 মিলিয়ন মানুষ প্রত্যেক বছর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, এটা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমি আপনাকে বুঝাতে পারছি, মানে আপনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথাটাই বললেন কিন্তু নিজের ভাষায় বললেন, এবং বলার পরে আবার আপনাকে ব্রেকেটে লিখে দিতে হবে যে WHO 2026 বা হোয়াট এভার, আপনাকে ওইটাকে বলা হচ্ছে সাইট করা। আর জি আপনি জি যে ডেটা লিঙ্কটা বা আপনি, হ্যাঁ জি বলুন। ডেটা টেবিল বা ওগুলো যদি ডিরেক্ট সাইটেশন করি তখন তার প্রবলেম হবে না, right? আপনি যেটাই সাইট করেন না কেন, যে যে এভিডেন্সটা আপনি নিন না কেন, যেটাই নিন আপনি, আপনাকে
হ্যালো, থিঙ্ক কোনো একটা নেটওয়ার্ক গ্লিচ বা সামথিং, এটা মিটিংটা হয়েছিল। তো কার কি আর কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হয়তো আমরা ক্লাসটা এখানে শেষ করব। আর আমি আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন বা আপনাদের লিটারেচার রিভিউ নিয়ে যা কনফিউশন ছিল কিছুটা হলেও আমি দূর করতে পেরেছি। আপনারা একটু ফিডব্যাক দিবেন প্লিজ। জি ম্যাম, অনেকখানি উপলব্ধ হয়েছে। আর আরেকটা ম্যাম একটা কোশ্চেন ছিল যে সিনথেসাইজিং নিয়ে আপনি বলছিলেন যে নিজের ইনপুটটা দিতে। So, নিজের- এটা একটু একটু যদি ক্লিয়ার করতে আর আচ্ছা, সো এখানে যে এক্সাম্পলটা আমি দিলাম, আমরা যখন বিভিন্ন আর্টিকেল নিয়ে কাজ করছি, আমি একটা সেকেন্ড, আপনি একটু আমাকে সময় দিবেন। সো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। যেমন স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, সো স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে আমি যখন আমি বিভিন্ন আর্টিকেল গুলো ডাটা এক্সট্রাকশন করে যখন আমি পেরেন্টাল ডিপ্রেশনের কি কি রিস্ক ফ্যাক্টর থাকতে পারে সেগুলো এখানে আমি জাস্ট কয়েকটা এখানে কয়েকটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম তো আরো অনেক লিস্ট ছিল। বাট এখানে যেমন আমি যখন আর্টিকেল গুলো পড়ে আমি মেনলি জানতে পারলাম সোশ্যাল সাপোর্ট বা হচ্ছে সোশ্য ইকোনমিক ফ্যাক্টর থাকে, অবস্টেটিক এন্ড ক্লিনিক্যাল ফ্যাক্টরস থাকে, যেগুলোর কারণে পেরেন্টাল ডিপ্রেশন গুলো ক্রিয়েট হয় ফিমেলদের মধ্যে। সো আমি তো আর্টিকেল গুলো পড়ে এটা বুঝতে পারলাম যে আর্টিকেলের মধ্যে আছে এটা এটা রিজন যে কেন পেরেন্টাল ডিপ্রেশনটা এত প্রেভেলেন্ট ফিমেলদের মধ্যে। সো যখন আমি লিখলাম যে প্যারা করে করে আমি যখন লিখলাম যে সোশ্যাল সাপোর্ট এন্ড মেরিটাল কনফ্লিক্ট রিজন, সোশিও ইকোনমিক ফ্যাক্টরস একটা মানে কিছু রিজন হতে পারে, অবস্টেটিক এন্ড ক্লিনিক্যাল ফ্যাক্টরস রিজন হতে পারে। এরপর হচ্ছে আমি লাস্টে একটা প্যারাগ্রাফ অ্যাড করব যে ইন সামারি this chapter present that এই হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? মাঝখানে কেটে গেছিল। প্লিজ ম্যাম, এখন শোনা যাচ্ছে। ওকে ওকে। সো আমি যেটা বলছিলাম যে আপনারা যখন সাইট করবেন, যেমন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই লাইনগুলো যেমন আমি একটা আর্টিকেল থেকে নিয়েছি, আমি কিন্তু এখানে সাইট করে দিলাম যে এটা আমি প্যারাফ্রাইজ করে এই লাইনটা লিখলাম, সাইট করলাম। এটা হচ্ছে আপনার রেফারেন্সিং বা সাইট যেটা। এরপর হচ্ছে সিনথেসাইজ যেটা বললাম, সিনথেসাইজ যেটা যে এটা তো হলো যে তারা কি বলেছে মানে আর্টিকেল থেকে আমি কি পেয়েছি সেটা। এর সাথে কিন্তু আমাকে অ্যাড করতে হবে যে আমি আর্টিকেলটা পড়ে আমি নিজেকে বুঝতে পেরেছি এবং হ্যাঁ সেই লাইনগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে বেসিক্যালি। না হলে আপনি যদি নিজের ইনপুট না দিতে পারেন, নিজের ইনপুট না দেন, সেক্ষেত্রে যেটা হয় যে এটা আলটিমেটলি সামারি হয়ে যায়। এটা কিন্তু আসলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা শো করে না যে আপনি আর্টিকেল গুলো পড়ে নিজে কি বুঝতে পারলেন, সেটা কিন্তু শো করে না। সেই ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে ব্যাপারটা, ওখানে মানে প্রস এন্ড কনস তো ওগুলো উল্লেখ করতে হবে নাকি? হ্যাঁ, উল্লেখ করতে হবে। আরেকটা কোশ্চেন ছিল ম্যাম, ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনি বললেন যে ওই রেফারেন্সিং করার সময় ডকুমেন্টেশনটা কিভাবে করলে বেটার হয়, টু প্লিজ ইলাবোরেট যদি করতেন। ডকুমেন্টেশন যেমন যেটা আমি ফলো করতাম, মানে আমি যে রেফারেন্সিং টুলটা ইউজ করতাম সেটা হচ্ছে মাইবিব। তো মাইবিব ইউজ করার ক্ষেত্রে যেটা হয়, আমি যখনই একটা আর্টিকেল সার্চ করতাম
আর্টিকেলটা সার্চ করে যখন রেফারেন্স মানে আর্টিকেলটা সার্চ করে সেই লিঙ্কটা যখন কপি পেস্ট করে আমি মাইবিবে দিই, তো মাইবিবে কিন্তু আপনি চাইলে যখন যেই টপিক নিয়ে কাজ করছেন, যেমন আমি তো যেহেতু বললাম যে মাস্টার্স করছি, আমার অনেকগুলো মডিউল ছিল। তো যেমন আমার ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ছিল, আমার ডিসার্টেশন ছিল। তো প্রত্যেকটা মডিউলে কিন্তু আমার এরকম অ্যাসাইনমেন্ট বা পলিসি পেপার কিন্তু আমার লিখতে হয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই তো এরকম আমার বিভিন্ন আর্টিকেল পড়ে পড়েই আমার অ্যাসাইনমেন্ট গুলো রেডি করতে হয়েছে। তো মাইভিভে যেটা করা যায় বা অন্য যে কোনো রেফারেন্সিং সফটওয়্যারে যেটা করা যায়, যে আপনি যখন লিঙ্কটা কপি পেস্ট করলেন, সেখানে কিন্তু রেফারেন্সটা জেনারেট হয়, যে লিস্টটা আপনার লিস্ট থাকে একসাথে, আপনার কিন্তু লিস্টগুলো অ্যাড হতে থাকে রেফারেন্সের লিস্টটা। আপনি যদি একটা নাম দিয়ে দেন, যেমন আমারটার ক্ষেত্রে ডিসার্টেশন, নামটা দিলাম ডিসার্টেশন। তো ডিসার্টেশন ওই ফোল্ডারের আন্ডারে, যেমন আমরা কম্পিউটারে যেমন বিভিন্ন ফোল্ডারের আন্ডারে বিভিন্ন ফাইল রাখি, এই টুলগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি বিভিন্ন মানে কাইন্ড অফ ফোল্ডারের মতোই বিভিন্ন সেগমেন্টে আপনি আপনার যদি ডিসার্টেশন নিয়ে কাজ করেন, তখন ডিসার্টেশনের আন্ডারে বিভিন্ন রেফারেন্স গুলো একটা লিস্ট কিন্তু আপনি রাখতে পারেন। আরেকটা যেটা করতে পারেন, যদি ওইটা মনে হয় যে আপনার জন্য সময় সাপেক্ষ হচ্ছে বা ডিফিকাল্ট হচ্ছে, ধরেন আপনি আজকে ইন্ট্রোডাকশন লিখছেন, তো ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আপনি যে লিটারেচার গুলো সার্চ করলেন, সে প্রত্যেকটা লিটারেচার হয়তো আপনি ওয়ার্ড ডকুমেন্ট যখন আপনি রেডি করলেন, ইন্ট্রোডাকশন পার্টের সাথেই আপনি ইন্ট্রোডাকশন পার্ট যে আর্টিকেল গুলো থেকে আপনি সিনথেসাইজ করে নিলেন বা যে আর্টিকেল গুলো থেকে নিলেন, সাথে সাথেই আপনি হচ্ছে যে একটা লিস্ট, রেফারেন্স লিস্ট তৈরি করে ফেললেন। বুঝাতে পারতেছি আমি? মানে আমি বলতে চাচ্ছি, আপনি যখনই যে পার্টটা নিয়ে কাজ করবেন, তখনই একই সাথে সেই পার্টের রেফারেন্সিংটা যদি আপনি করে ফেলেন, তখন আর যখন আপনি একদম লাস্ট কনক্লুশনে চলে গেলেন, তখন কিন্তু আর আপনার ভাবতে হলো না যে ও মাই গড, আমার তো এখন ফুল থিসিস পেপার রেফারেন্সিং করতে হবে। কারণ আপনার যদি প্রত্যেকটা সেক্টরে যখনই যতটুকুই করবেন, সেটা যদি একটা প্যারাগ্রাফেরও হয় বা একটা লাইনেরও হয়, সেটা যদি তখনই আপনি লিস্ট করে ফেলেন, তখনই যদি একটা জায়গায় লিখে রাখেন, পরে আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে একসাথে সবগুলো কিন্তু সিনথেসাইজ করা হয়ে যাচ্ছে। আর আপনি যদি না করেন, তাহলে কিন্তু তখন পুরো একসাথে পুরো থিসিস পেপারের কিন্তু এতগুলো রেফারেন্স মানে একসাথে বের করা, এটা আসলে নেক্সট ইম্পসিবল। থ্যাংক ইউ ফর দ্য সেশন। আগে লিটারেচার রিভিউ করতে গেলে বক ডাউন হয়ে যেতাম, এখন একটু ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ সো মাচ। আর আমার কাছে মনে হয় লিটারেচার রিভিউ জিনিসটা, আপনি যখন একটা যখন সিস্টেমেটিক রিভিউ বলেন বা স্কোপিং রিভিউ, আপনার সেক্টরের সাথে যেটাই চায়, একটা যখন করে ফেলবেন, আপনি যেমন ইন্টারেস্ট ফিল করবেন যে এত বড় একটা জিনিস আপনি করে ফেললেন, তখন কিন্তু এটা ইন্টারেস্ট আরো বেশি গ্রো করে। তখন দেখা যায় যে আপনার নেক্সটটা করতে ইচ্ছে করবে, নেক্সট করতে ইচ্ছে। আর বলে না যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আপনি যত করবেন ততই মানে এটার আরো কি কি কিভাবে বুঝাবো, যে আপনি সব নুকস এন্ড ক্রিজেস খুঁজে পাবেন, যে কিভাবে ভালো করা যায়, এটা কিভাবে বেটার করা যায়, এটা কিভাবে বেটার করা যায়। যত প্র্যাকটিস করা যায় ততই আসলে এই বিভিন্ন ট্রিক্স এন্ড টেকনিক্স গুলো জানা যায় আর কি। ইয়েস ম্যাম। আপনাদের আর কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে করতে পারেন, নইলে আমরা মিটিংটা এন্ড করব। আপু স্লাইডটা একটু আমাদের দিলে ভালো হবে। জি, আপনাদের সবাইকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে। আচ্ছা, তাহলে আজকের সেশনটি আমরা এখানে শেষ করতেছি। পরিচালনা করার জন্য সম্মানিত ফ্যাসিলিটেটরকে আন্তরিক ধন্যবাদ। এছাড়াও উপস্থিত সকল পার্টিসিপেন্টসকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য। আশা করছি আজকের ওয়ার্কশপ থেকে আপনারা ভ্যালুয়েবল কিছু শিখতে পেরেছেন, যা ভবিষ্যতে রিসার্চ জার্নিতে অনেক সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। Welcome. I wish you all the best for your future. উইল লেট ইউ নো ম্যাম।